সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ আছো, ভালো আছো? আমি তোমাদের সোহেল স্যার তোমাদের সাথে আছি। আজকে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এর আগে এই অধ্যায়ে আমি তোমাদের সাথে 4টি ক্লাস নিয়েছি। আজকে আমার এই অধ্যায়ের 5ম ক্লাস। আমি আশা করছি এর আগে তোমরা এই অধ্যায় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো। আজকে আরো একটি তথ্যবহুল একটি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখাবো এবং অঙ্ক শেষে এই অধ্যায়ের আরো কিছু জটিল কিছু বিষয় বা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আগামী দিন আমি এই অধ্যায়টি শেষ করব বলে ভাবছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন একদম শেষ সময়ে দেখিয়েছিলাম এরকমটি যে একজন অংশীদার বেতন পায়, আর একজন অংশীদার বা আরো সকল অংশীদার মিলে সেটি বহন করতে পারে বা তাদের হিসাবে চার্জ করা হয়ে থাকতে পারে। তো তেমনটি আজকে একটি অঙ্ক আমি করে তোমাদের দেখাবো এবং যেখানে একজন অংশীদারের বেতন অন্য একজন অংশীদার বহন করতে পারে বা অন্য একজন অংশীদারের মূলধনে চার্জ করা হয়ে থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, সেটি আজকে একটি অঙ্কের মাধ্যমে আমি তোমাদের করে দেখাবো। তো চলো যাই, দেখি আমরা অঙ্কটি। তোমরা মনোযোগের সাথে অঙ্ক দেখবে, অঙ্ক খাতায় তুলে নিবে, ভিডিও থামিয়ে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শুরু করি অঙ্কটি। অঙ্কটি দেখি আমরা একটু। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করিয়ে। সেটি হচ্ছে কি, এখানে বর্ণ, শব্দ, বাক্য একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,50,000 টাকা, 1,20,000 টাকা ও 80,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে অংশীদার হচ্ছে 3 জন, তাদের প্রারম্ভিক মূলধনও দেয়া আছে এবং তাদের প্রতিষ্ঠান বা ব্যবসা শুরু হয়েছে 2019 সালের 1 জানুয়ারি। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর 5% এবং ঋণের উপরে 10% হারে সুদ ধরা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে ঋণের উপর 10% হারে সুদ ধরা হবে। এর আগে অনেক প্রায় প্রত্যেকটি ক্লাসে আমি বারবার বলেছি, সেটি হচ্ছে ঋণের উপর যদি কোনো সুদের হার উল্লেখ না থাকে তাহলে 6% হারে সুদ ধরতে হবে। এখানে কিন্তু ঋণের উপরে 10% হারে সুদ ধরা হবে এমনটি বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য শব্দ প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবেন। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য শব্দ প্রতি মাসে, শব্দ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবো আমরা, একজন অংশীদার তিনি হচ্ছেন শব্দ, যিনি প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবেন, যার অর্ধেক বর্ণ এর হিসাবে চার্জ করতে হবে বা বর্ণ বহন করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে শব্দ প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবেন, অর্থাৎ 2,000 গুণন 12 অর্থাৎ 24,000 টাকা বছরে তিনি বেতন পাবেন শব্দ, এবং এর অর্ধেক অর্থাৎ 12,000 টাকা বহন করবে হচ্ছে বর্ণ বা বর্ণর হিসেবে চার্জ করতে হবে, অর্থাৎ অংশীদার বর্ণ এটি বহন করবেন আর প্রতিষ্ঠান বহন করবেন হচ্ছে 12,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখি 1 জুলাই তারিখে বাক্য 20,000 টাকা ঋণ সরবরাহ করেন। এই তারিখটি গুরুত্বপূর্ণ, 1 জুলাই। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবো আমরা, সম্ভাব্য মুনাফার আশায় উক্ত বছরে বর্ণ 18,000 টাকা, শব্দ 15,000 টাকা এবং বাক্য 12,000 টাকা নগদ উত্তোলন করেন। উপরের সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর ব্যবসায় মুনাফা দাঁড়ায় 1,50,875 টাকা। বন্টনযোগ্য মুনাফার প্রথম 80,000 টাকা অংশীদাররা যথাক্রমে 40%, 30% ও 30% পাবেন এবং অবশিষ্ট তাদের মধ্যে 2-2-1 অনুপাতে বন্টিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা দেখছি লাভ ক্ষতি বন্টনের জন্য 2টি অনুপাত দেয়া আছে বা 2টি জের দেয়া আছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে 40%, 30%, 30%
এটি ৮০,০০০ টাকা পর্যন্ত, এবং অবশিষ্ট টাকা অর্থাৎ মুনাফা বন্টনযোগ্য লাভ যদি ৮০,০০০ টাকারও বেশি হয় তাহলে ৮০,০০০ টাকা পর্যন্ত এভাবে বন্টিত হবে এবং অবশিষ্ট টাকা বন্টিত হবে ২:২:১ অনুপাতে। তাহলে এটিও এই সংক্রান্ত কথা অলরেডি আমি আগের ক্লাসগুলোতে বলেছি, সেটি হচ্ছে এটিকে আমরা বলে থাকি লাভ ক্ষতি বন্টনের দ্বৈত হার বা দ্বৈত জের। এর তাহলে অঙ্ক সম্পর্কে যদি আমরা একটু ডিটেইলস ধারণা নেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে দেখতে পাই সেটি হচ্ছে মূলধন ও উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে, ঋণের উপরে 10% হারে সুদ ধার্য করতে হবে, যে এখানে না থাকলে আমরা 6% হারে ধরে থাকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য শব্দ ২,০০০ টাকা বেতন পাবে মাসিক, যার অর্ধেক বর্ণ বহন করবে বা বর্ণর হিসাবে চার্জ করতে হবে। ১ জুলাই তারিখে ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করেছে বাক্য। এরপরে আসি আমরা, সেটি হচ্ছে মুনাফার আশায় প্রত্যেকে সারা বছর ধরে নগদ উত্তোলন করেছে বর্ণ ১৮,০০০ টাকা, শব্দ ১৫,০০০ টাকা এবং বাক্য ১২,০০০ টাকা। উপরের সমন্বয় এটি ঠিক দেওয়া আছে। লাভ ক্ষতি বন্টনের জন্য দুটি জের আছে, একটি হচ্ছে ৪০%, ৩০%, ৮০%, এটা ৮০,০০০ টাকা পর্যন্ত, এবং অবশিষ্ট টাকা অর্থাৎ বন্টনযোগ্য লাভ যদি ৮০,০০০ টাকার উপরে হয় তাহলে বাকি টাকা বা অবশিষ্ট টাকাগুলো ভাগ হবে ২:২:১ অনুপাতে। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে অঙ্ক। এখানে দুটি জটিল বিষয় আমি ইনক্লুড করেছি। এক হচ্ছে একজনের বেতন আরেকজনের মূলধনে কিভাবে চার্জ করতে হয়। ২, সেটি হচ্ছে বন্টনযোগ্য লাভ যদি দ্বৈত জের হয় বা দ্বৈত হার হয় সেটি কিভাবে সমাধান করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এই অঙ্কটা করি, দেখি তোমরা কিভাবে সহজে অঙ্কটির সমাধান তোমরা করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি তুলে নিয়েছো অলরেডি তোমাদের খাতায়। তাহলে আমরা এবার অঙ্কটি সমাধান করে তোমাদের দেখাবো। শিক্ষার্থী বন্ধু, তাহলে শুরু করি। প্রথমেই ক অংশে ছিল হচ্ছে বাক্য এর ঋণ হিসাব প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক হচ্ছে ক অংশ যদি আমি করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঋণ হিসাব। তো ঋণ হিসাব করবার জন্য প্রথমেই ঋণ হিসাবে ছক আমরা টেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, ঋণ হিসাব এর পূর্বে আমি তোমাদের করে দেখিয়েছি, তোমাদের মনে আছে। এটি হচ্ছে ঋণ হিসাবের ছক, মূলত এটি হচ্ছে খতিয়ান, এটি হচ্ছে টি ছক বলে থাকি আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এটি চলমান জেড ছক বা যেটাকে আমরা বলি হচ্ছে যে বিবরণী ছক, সেই ছকেও তোমরা এটি প্রস্তুত করতে পারবে। তবে সেক্ষেত্রে বাক্য এর ঋণ হিসাব, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, বাক্য এর ঋণ হিসাব, এর ডেবিট দিক, এদিকে হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে টাকা। শিক্ষার্থী বন্ধুরা, একই রকম ভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা এবং ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, সেটি হচ্ছে আমি সবসময় খতিয়ান করার সময় এর আগের ক্লাসেও বলেছি, সেটি হচ্ছে প্রথমেই তোমরা দুই দিকে সাল দিবা, অর্থাৎ 2019 সাল কত সালের অঙ্ক এটা প্রথমে লিখে নিবা। এরপরে ঋণ হিসাব, অর্থাৎ ঋণ কবে আনয়ন করেছে এখানে সেই বিষয়টা, সেই তারিখটি, কত টাকা ঋণ আনয়ন করেছে এটি গুরুত্বপূর্ণ। তো যদি আমরা অঙ্কের উদ্দীপকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেটি হচ্ছে এখানে বাক্য ঋণ আনয়ন করেছেন, এবং তিনি ঋণ আনয়ন করেছেন হচ্ছে জুলাই মাসের 1 তারিখে। তাহলে জুলাই 1 ঋণ আনয়ন করেছেন, এবং নগদান হিসাব, নগদ টাকা আনয়ন করেছেন 20,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঋণের টাকা ঋণ হিসাবে পোস্টিং করেছি বা স্থানান্তর করেছি বা লিখে ফেলেছি। এবার ঋণের সুদ, তো ঋণের সুদ বলা আছে অঙ্কে 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে 20,000 টাকার উপর 10% সুদ হয় হচ্ছে 2,000 টাকা। আর জুলাই মাসের 1 তারিখ আনয়ন করার জন্য এটি হচ্ছে অর্ধেক, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে 1,000 টাকা। তো ঋণের সুদ ঋণ হিসাবে ক্রেডিট দিকে বসে, অর্থাৎ ঋণের সুদের জাবেদাটা এমন হয় সেটি হচ্ছে যেহেতু এটা এখনো পরিশোধ করা হয়নি, পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে ঋণের সুদের জাবেদাটা এমন হয় সেটি হচ্ছে ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে এখানে ডিসেম্বর 31 লিখে আমরা এখানে লিখব ঋণের সুদ,
এই চাইলে এই জায়গায় আমরা এটা করে দেখাতে পারি শিক্ষার্থী বন্ধুরা, সেটা 20,000 গুণন 10% গুণন 6/12 বা হাফ, তাহলে এটি হচ্ছে 1,000 টাকা ঋণের সুদ আসে। শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র ঋণ হিসাবে ঋণ এবং ঋণের সুদ এই দুটি দফা আসে, আর কোন দফা ঋণের সুদে ঋণ হিসাবে আসে না। তাহলে আমাদের অঙ্কের মানে অঙ্ক শেষ হয়েছে। তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে দুই দিকে সমাপনী দাগ দেব। এরপরে তোমরা জানো সেটি হচ্ছে প্রথমে বড় দিক যোগ করতে হয়, তাই স্বাভাবিকভাবে ক্রেডিট দিকই বড় দেখতে পাচ্ছি এবং এই দফাটি এদিকে বসাবো আমরা উপরে, এবং দুই দিকের পার্থক্য করে আমরা পার্থক্যটা ছোট দিকে উপরে লিখতে হয়, তোমরা জানো সেটা এই জায়গায় লিখবো আমরা, এবং বড় দিকে নিচে লিখতে হয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই জায়গায়। এবং এটি হচ্ছে এই বছরের শেষ তারিখ, অর্থাৎ ডিসেম্বর 31, যাকে আমরা ব্যালেন্স শিট বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো জানো। এবং এটি হচ্ছে পরের বছর অর্থাৎ 2020 সালের জানুয়ারির 1 ব্যালেন্স বিডি। শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে আমরা ক অংশ শেষ করলাম, এটি তোমরা খুবই ভালো পারো, অলরেডি শিখে গেছে এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা পরবর্তী অংশে যাই শিক্ষার্থী বন্ধুরা, খ অংশ অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, লাভ ক্ষতি আবন্টন হিসাব তোমরা ছক টেনে ফেলো, তোমরা নিজেরাও খাতায় সবাই করতে থাকো শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে প্রয়োজনে ভিডিও থামিয়ে নিজেরা আগে করে ফেলবে, তারপরে সমাধান দেখতে পারো, তাতেও তোমাদের অনেক সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা চাইলে ভিডিও থামিয়ে নিজেরা আগে সমাধান করে নিতে পারো, পরবর্তীতে ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারো, এমনটিও করতে পারো শিক্ষার্থী বন্ধুরা, কারণ আজকে এটি পঞ্চম ক্লাস, তোমরা অনেক কিছু শিখে গেছো এর আগেই। তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি খ অংশ অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাব। তো লাভ ক্ষতি আবন্টন হিসাবের ঘর আমি এঁকে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে ঘরটি এমন, যেখানে মাঝ দিকটি ঘর থাকে, এইদিকে টাকার একটি ঘর থাকে, এদিকে টাকার একটি ঘর থাকে, উপরে লিখতে হয় অংশীদারগণের নাম, বর্ণ, শব্দ ও বাক্য এর লাভ ক্ষতি আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব। এবং এখানে লিখতে হয় 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, এটা তোমরা অলরেডি শিখে গেছো কিভাবে তোমাদের এই ঘর টানতে হবে। এদিকে থাকবে বিবরণ টাকা, এদিকে থাকবে বিবরণ টাকা, এবং উপরে থাকবে ক্রেডিট। এবং আমি বরাবরই বলে আসছি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন শুরু করলে আমরা প্রথমে ক্রেডিট অংশটা করব বা ক্রেডিট দিকটা করব। প্রথমে এখানে থাকবে হচ্ছে লাভ ক্ষতি হিসাব, অর্থাৎ লাভ ক্ষতি হিসাব থেকে এদিকে নিট লাভটি চলে আসবে, যেটা অঙ্কের শেষে দেয়া থাকে সব সময়। সেটি হচ্ছে এখানে দেখি লাভ ছিল যে 1,50,875 টাকা। শিক্ষার্থী বন্ধুরা নেট লাভ চলে আসলো। এরপরে ক্রেডিট দিকে আসে, তোমরা জানো উত্তরণের সুদ এবং পণ্য উত্তোলন এবং অসমুন্নত কিছু যদি আয় থেকে থাকে প্রতিষ্ঠানে তবে সেগুলো আসে। তো এখানে আমরা দেখেছি উদ্দীপক পড়ে, সেটি হচ্ছে এখানে শুধুমাত্র উৎপাদনের সুদ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যা অংশীদারগণের মূলধন হিসেবে যায় অথবা চলতি হিসেবে যায়। যেহেতু এটি পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক এবং গ অংশ অংশীদারগণের মূলধন হিসেব করতে বলা হয়েছে এবং চলতি হিসাব সংক্রান্ত কোনো তথ্য নেই, সুতরাং অঙ্কটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক। সুতরাং এখানে অংশীদারগণের মূলধন হিসাবে এই সকল তথ্য যাবে। তো সুতরাং এখানে আমরা লিখে ফেলবো অংশীদারগণের মূলধন হিসাব, অংশীদারগণের মূলধন হিসাব, মূলধন হিসাব, তার সাথে থাকবে হচ্ছে উত্তরণের সুদ, উত্তরণের সুদ। তো শিক্ষার্থী বন্ধুরা উত্তরণের উপরে 5% হারে সুদ ধরতে বলা হয়েছে নগদ উত্তরণের উপর। তাহলে এখানে আমরা অংশীদারগণের নামগুলো লিখে ফেলি, বর্ণ, শব্দ ও হচ্ছে বাক্য। অংশীদার এখানে বর্ণ উত্তোলন করে, বর্ণ 18,000 টাকা উত্তোলন করেছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 18,000 টাকা যদি আমরা উত্তোলন এখানে দেখি, তাহলে 18,000 টাকা উত্তোলনের উপরে 5% সুদ এবং হচ্ছে অর্ধেক অর্থাৎ 6 মাসের সুদ ধরতে হবে। সারা বছর ধরে উত্তোলন বা উত্তোলনের কোনো তারিখ না থাকলে বুঝতে হবে সারা বছর ধরে উত্তোলন, সেই ক্ষেত্রে 6 মাসের সুদ ধরতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সুদ হবে হচ্ছে 450 টাকা।
এরপরে শব্দের উত্তোলন হচ্ছে 15,000 টাকা প্রতি বছর, 15,000 টাকা ইন্টু 5% ইন্টু হচ্ছে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা তার সুদ দাঁড়াবে হচ্ছে 375 টাকা। এরপরে আসি বাক্য। বাক্যের উত্তোলন ছিল হচ্ছে 12,000 টাকা, তাহলে 12,000 গুণন 5% গুণন হচ্ছে হাফ, তাহলে এর সুদ দাঁড়ায় হচ্ছে 300 টাকা। তাহলে মোট যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে হচ্ছে 1125 টাকা। এই ক্রেডিট দিকের দফা শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা ডেবিট দিকে চলে যাই। ডেবিট দিকে প্রথমেই লিখি আমরা মূলধনের সুদ, যদি থাকে বেতন লিখি, কমিশন লিখি, ঋণের সুদ লিখি। তাহলে দেখি প্রথমেই আছে এখানে মূলধনের সুদ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমেই আমরা লিখে নেব অংশীদারগণের মূলধন হিসাব। অংশীদারগণের মূলধন হিসাব শিক্ষার্থী বন্ধুরা, তারপর লিখবো হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ। তাহলে যদি খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখি আমরা বর্ণ, শব্দ, বাক্য। তাহলে এদের প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে বর্ণের 1,50,000 টাকা, শব্দের 1,20,000 টাকা, 20,000 টাকা এবং 80,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবং অতিরিক্ত মূলধন কারণে সুতরাং শুধু প্রারম্ভিক মূলধনের উপরে 1 বছরের সুদ যদি ধরি আর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হচ্ছে বর্ণের হচ্ছে 7,500 টাকা, তারপর হচ্ছে 6,000 টাকা হচ্ছে শব্দের এবং বাক্যের হচ্ছে 4,000 টাকা। তাহলে মোট সুদ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 17,500 টাকা। এরপরে বেতন এখানে পায় একজন, সেটা হচ্ছে কি শব্দ বেতন পায় প্রতি মাসে 2,000 টাকা। তাহলে শব্দের মূলধন হিসাব, শব্দ এর মূলধন হিসাব শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, সেটি হচ্ছে শব্দের বেতন। শব্দের বেতন হচ্ছে প্রতি মাসে হচ্ছে শব্দের বেতন হচ্ছে প্রতি মাসে 2,000 টাকা করে। তাহলে 2,000 টাকা করে বেতন হয়, 2,000 গুণন 12 শিক্ষার্থী বন্ধুরা গুণন হাফ। কেন হাফ শিক্ষার্থী বন্ধুরা? কারণ বাকি অর্ধেক বেতন সেটি হচ্ছে বর্ণ বহন করবে বা বর্ণের অংশীদার মূলধনে চার্জ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এটি প্রতিষ্ঠান দেবে না, প্রতিষ্ঠান দেবে শুধু অর্ধেক। তাহলে অর্ধেক হচ্ছে কত? 12,000 টাকা। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবো আমরা, সেটি হচ্ছে এরপরে আসে ঋণের সুদ। তা এখানে ঋণ সরবরাহ করেছে হচ্ছে বাক্য। তাহলে বাক্যর ঋণ হিসাব, বাক্য এর ঋণ হিসাব, বাক্য এর ঋণ হিসাব, ঋণের সুদ, ঋণের সুদ আমরা ঋণের সুদ ক অংশে বের করেছিলাম, সেটি হচ্ছে 1,000 টাকা। তাহলে আর কোনো তথ্য ডেবিট দিকে নেই। ডেবিট দিকে আরো যে সকল তথ্য আছে সেটি হচ্ছে কমিশন যদি অঙ্কে থাকে, আর আসে হচ্ছে অসমন্বিত কিছু ব্যয়, যেমন বকেয়া কোনো খরচ যদি বা অসমন্বিত থাকে, অথবা অনাদায়ী পাওনা, সঞ্চিতি অনাদায়ী পাওনা বা অগ্রিম শিক্ষানবিশ সেলামি যদি এমন কিছু থেকে থাকে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কে থাকলে সেগুলা ডেবিট দিকে আসতো। এখানে নেই শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আর কিছু আসবে না। তো এবার আমরা জানি সেটা হচ্ছে প্রথমে ক্রেডিট দিক আমরা যোগ করে থাকি। তো ক্রেডিট দিক যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখানে পেয়ে যাই 1,52,000। ডেবিট দিকে যোগফল 1,52,000। এই একই টাকা আমরা এই ক্রেডিট দিকে লিখবো 1,52,000 শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেললাম। এবং যদি পার্থক্য করি তাহলে পার্থক্য হবে 1,21,500। এটি বন্টনযোগ্য লাভ। তাহলে এখানে লিখবো অংশীদারগণের মূলধন হিসাব, অংশীদারগণের মূলধন হিসাব এবং লাভের অংশ, লাভের অংশ বা বন্টনযোগ্য লাভের অংশ আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। খেয়াল করি আমরা, সেটি হচ্ছে এখানে থাকে অংশীদারগণ হচ্ছে বর্ণ, শব্দ এবং হচ্ছে বাক্য। অঙ্কটি দ্বৈত জের ছিল শিক্ষার্থী বন্ধুরা। আমি একটু উপরের একটু অংশ একটু মুছছি তোমাদের বোঝানোর জন্য, নিচের গুলো ঠিক থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে বন্টনযোগ্য লাভ হয়েছে 1,21,500 টাকা। তোমরা এভাবে করে রাফে লিখে নিতে পারো, সেটি হচ্ছে এভাবে করে, সেটি হচ্ছে 1,21,500 টাকা।
এখানে অঙ্কের তথ্যে ছিল যদি লাভ ৮০,০০০ টাকা পর্যন্ত বন্টন হবে 40%, 30% এবং 30%, এবং অবশিষ্ট টাকা অর্থাৎ ৮০,০০০ টাকার পরেও যদি টাকা থাকে সেটি বন্টন হবে 2:1 অনুপাতে। তা আমাদের এখানে বন্টনযোগ্য লাভ হয়েছে ১,২১,৫০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এখান থেকে যদি আমরা ৮০,০০০ টাকা নিয়ে নিই তাহলে সেটা বন্টন হবে 40%, 30%, 30%। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে ৪১,৫০০ টাকা, যেটি বন্টন হবে 2:1 অনুপাতে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বন্টন যদি আমরা প্রথমে এই টাকাটাকে বন্টন করি অর্থাৎ 40%, 30%, 30%, তাহলে এখানে হবে বর্ণর হবে হচ্ছে ৩২,০০০। ৩২,০০০ এর হচ্ছে তাহলে এর হবে হচ্ছে ২৪,০০০, এর হবে ২৪,০০০। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি করলাম, প্রথমেই মোট বন্টনযোগ্য টাকা দুই ভাগে আমরা ভাগ করলাম। যেহেতু টাকাটা ৮০,০০০ বেশি, প্রথমে ৮০,০০০ টাকা এখান থেকে নিলাম, যেটি বন্টন করবো আমরা 40%, 30%, 30%। অবশিষ্ট টাকা থাকলো তাহলে কত, ৪১,৫০০, যেটি ভাগ হবে 2:1। যেভাবে বলা থাকে অঙ্কে শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় বলা থাকে যে এত টাকা প্রথম এত টাকা এই অনুপাতে অবশিষ্ট টাকা সমান, যেভাবে অঙ্কে বলা থাকবে শিক্ষার্থী বন্ধু সেভাবেই তোমরা সমাধান করতে পারবে। তাহলে প্রথমে ৮০,০০০ টাকা বন্টন করলাম, এবার ৪১,৫০০ টাকা, এটির অনুপাতের যোগফল হচ্ছে ৫, অর্থাৎ এটিকে ৫ দিয়ে ভাগ ২ দিয়ে গুণ করলে পেয়ে যাব আমরা বর্ণের টাকা, অর্থাৎ বর্ণ পেয়ে যাবে ১৬,৬০০ টাকা। এরপর একই রকম ভাবে ৫ দিয়ে ভাগ ২ দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা হচ্ছে শব্দের টাকা, শব্দ ১৬,৬০০ টাকা পাবে শিক্ষার্থী বন্ধুরা। এবার যদি আমরা ৫ দিয়ে ভাগ ১ দিয়ে গুণ করি বা শুধু ৫ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো বাক্যের টাকা, সেটি হচ্ছে ৮,৩০০ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা এই টাকাগুলো যোগ করি তাহলে এর হয় বর্ণের হয়ে যায় ৪৮,৬০০ টাকা, এর হচ্ছে ৪০,৬০০ টাকা, এর হচ্ছে ৩২,৩০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাইলে এই পুরো কাজটুকু অর্থাৎ এই যোগের এই কাজটুকু অঙ্কের বাইরেও কোন এক জায়গায় করে এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারবো। আমি তোমাদের ভালোভাবে বোঝার জন্য এখানেই করেছি, তোমরা চাইলে এই যে অঙ্কের বাইরে করে এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারো। এই ছিল শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবে দ্বৈত জেরের সমাধান তোমাদের হয়ে গেল। এটি তেমন কোনো কিছুই না, তোমরা সহজে এটি করতে পারবে বলে আমি আশা করছি। তাহলে দ্বৈত জের শেষ হয়ে গেল। এবার আসি আমরা লাভ ক্ষতি অংশীদারগণের মূলধন হিসাব অর্থাৎ গ অংশ। তাহলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে গ অংশ। গ অংশে ছিল হচ্ছে অংশীদারগণের মূলধন হিসাব। তাহলে অংশীদারগণের মূলধন হিসাবে ঘর টেনে ফেলো তোমরা, অংশীদারগণের মূলধন হিসাবে ঘর টেনে ফেলো। তাহলে আমরা দেখেছি এখানে ঘরে অংশীদারগণের মূলধন হিসাবে কয়জন অংশীদার আছে, ৩ জন অংশীদার আছে। তাহলে ৩ জন অংশীদারের টাকার ঘর আমরা টেনে ফেলি। এভাবে করে একটি তারিখের ঘর থাকবে শিক্ষার্থী বন্ধুরা, মাস দিয়ে আরেকটি ঘর টেনে এটিকে অর্ধেক এটি করে দিতে পারি, আমরা চিহ্নিত করতে পারি। এখানে তারিখের ঘর থাকবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ৩ জনের টাকার ঘর থাকবে। এরপরে উপরে লিখবো অংশীদার গণের মূলধন হিসাব, অংশীদার গণের মূলধন হিসাব। তারপরে এদিকে আমরা জানি এটা ডেবিট দিক এবং এই দিকটা হচ্ছে ক্রেডিট দিক। এবার এদিকে আসি, সেটা হচ্ছে তারিখ বিবরণ। এর নাম হচ্ছে অংশীদারগণের নাম বর্ণ, শব্দ, বাক্য। এরপরে এদিকে আসে তারিখ, বিবরণ, বর্ণ, শব্দ, বাক্য। ৩ জন অংশীদার শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের এর আগেও বলেছি প্রথমেই দুই দিকে সাল লিখে নেব 2019 সাল, এভাবে করে দুই দিকে 2019 সাল লিখে নিব। এবং সবসময় আমরা প্রথমে ক্রেডিট দিক করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তো ক্রেডিট দিকে প্রথমেই থাকে মূলধন হিসেবে প্রারম্ভিক মূলধন থাকে, যাকে আমরা বলি প্রারম্ভিক উদ্বৃত্ত।
প্রারম্ভিক উদ্বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে প্রারম্ভিক মূলধন ছিল 1,50,000 টাকা বর্ণের, শব্দের 1,20,000 টাকা এবং বাক্যের 80,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি বলেছিলাম সেটি হচ্ছে যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে সেটি আমরা এদিকে প্রথমেই লিখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অতিরিক্ত মূলধন দেয়া নেই, এই অঙ্কে অতিরিক্ত মূলধন ছিল না। তাহলে এরপরে ক্রেডিট দিকে যেটি আসে সেটি হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে আসে। তা আমরা এই খেয়াল রাখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে লাভ ক্ষতি আবন্টনের ক্রেডিট ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে আসে এখানে। তো এটি মনে রাখবো, সেটি হচ্ছে এটি লেখার পূর্বে আরো কিছু তথ্য থেকে থাকে যেগুলো এখানে এসে থাকে, যেটা লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট ডেবিট দিকে নেই। যেমনটি আমি বললাম সেটি অতিরিক্ত মূলধন। তো এখানে আমরা একটা তথ্য পেয়েছি, সেটি হচ্ছে শব্দ যে প্রতি মাসে যে বেতন পায় 2,000 টাকা করে, অঙ্কের তথ্যে আমরা দেখেছি সেখানে তার অর্ধেক বর্ণ একজন অংশীদার তিনি অর্ধেক বহন করে বা তার হিসাবে চার্জ করা হয়। শিক্ষার্থী বন্ধু, তাহলে সেটি প্রথমে আমরা এখানে লিখে ফেলবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট দিকে একটা দফা আমরা লিখে থাকি সবসময়, তোমরা জানো, সেটি হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলনটা একটু লিখে নেই, অর্থাৎ নগদ উত্তোলন যেটিকে আমরা বলি। তো নগদ উত্তোলন বর্ণের হচ্ছে 18,000, শব্দের হচ্ছে 15,000 এবং বাক্যের ছিল হচ্ছে 12,000। শিক্ষার্থী বন্ধু, তাহলে এটি একটু লিখে নিলাম। এরপরে আমরা সেই বেতনের বিষয়ে আসবো। তাহলে প্রথমে এদিকে ডিসেম্বর 31, তাহলে বেতন পাবে হচ্ছে শব্দ, তার অর্ধেক বর্ণ বহন করবে বা বর্ণের মূলধন হিসেবে চার্জ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করি আমরা, তাহলে এই জায়গায় আমরা লিখবো বর্ণ এর মূলধন হিসাব। বর্ণ এর মূলধন হিসাব বিষয়টা গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা। বর্ণ এর মূলধন হিসাব বন্ধনের ভিতরে আমরা লিখে রাখতে পারি বেতন। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি প্রথমেই। তাহলে অর্ধেক শব্দ যে বেতন পায় তার অর্ধেক বহন করে হচ্ছে বর্ণ, তাই এই কারণে লিখলাম বর্ণ এর মূলধন হিসাব। বন্ধনের ভিতরে তোমরা বেতন এই শব্দটি লিখতে পারো। তো কতটুকু পর্যন্ত বহন করবে? অর্ধেক, অর্থাৎ 12,000 টাকা। তাহলে শব্দের হিসেবে 12,000 টাকা আমরা লিখে ফেললাম। যেহেতু এটি বর্ণ বহন করবে, তার মানে বর্ণের মূলধন থেকে বর্ণ দিবে, তাই বর্ণের মূলধনটাকে আমরা ডেবিট করব। শিক্ষার্থী বন্ধু, তাহলে এদিকে যাই। ডিসেম্বর 31 লিখে এখানে লিখবো হচ্ছে শব্দর মূলধন হিসাব। শব্দ এর মূলধন হিসাব। শব্দ এর মূলধন হিসাব। বন্ধনের ভিতরে বেতনটাও লিখে রাখতে পারি আমরা প্রয়োজনে। এখানে 12,000 টাকা বর্ণের ঘরে ডেবিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই হয়ে গেল একজনের মূলধন বেতন আর একজনের হিসেবে চার্জ করা বা একজনের বেতন আর একজনের বহন করা। এমনটি হতে পারতো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি যে এই 12,000 টাকা অবশিষ্ট দুইজন অংশীদার অর্থাৎ বর্ণ এবং বাক্য দুজন মিলেও বহন করতে পারতো। সেক্ষেত্রে সেটি করতাম কি, তখন এখানেও ঠিক একই রকম ভাবে বর্ণের মূলধন হিসাব যেমন লিখেছি তখন লিখতাম বর্ণের মূলধন হিসাব 6,000, আবার লিখতাম বাক্যের মূলধন হিসাব 6,000। এখানে লিখতাম শব্দের মূলধন হিসাব, লিখে বর্ণের ঘরে 6,000, বাক্যের ঘরে 6,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে করে একজনের বেতন অন্য অংশীদাররা বহন করতে পারে, বা অন্য একজন অংশীদার বহন করতে পারে, বা অন্য একজন অংশীদার হিসাবে চার্জ করা হয়ে থাকতে পারে, বা সকল অংশীদারের মূলধন হিসাবে চার্জ করা হয়ে থাকতে পারে। তো অঙ্কের উদ্দীপকে যেভাবে লেখা থাকবে আমরা সেভাবেই সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা এদিকে লিখে ফেলবো লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব শিক্ষার্থী বন্ধুরা ডিসেম্বর 31। তো এখানে লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখলাম, এর মানে হচ্ছে তোমরা জানো সেটি লাভ ক্ষতি আবন্টনের ডেবিট দিকে যে সকল তথ্য আছে সেগুলো এখানে আসবে। তাহলে প্রথমে ছিল মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ ছিল শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে 7,500, এর ছিল 6,000, এর ছিল হচ্ছে 4,000। এরপরে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, সেটা ছিল বেতন। প্রতিষ্ঠান বেতন দিয়েছিল 12,000 টাকা। লাভ ক্ষতি আবন্টনের ডেবিট দিকে যেটি ছিল সেটি ছিল শব্দ। এরপর ছিল লাভের অংশ। লাভের অংশের মধ্যে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা ছিল 48,600 টাকা, ছিল হচ্ছে 40,600 টাকা এবং ছিল 32,300 টাকা। এবার এইদিকে ডেবিট দিকেও ঠিক একই রকম ভাবে লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে নিব আমরা। লাভ ক্ষতি আবন্টন হিসাব শিক্ষার্থী বন্ধু লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে, এটাও ডিসেম্বর 31। উত্তোলনের সুদ।
উত্তোলনের সুদ ছিল শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে লাভ উত্তোলনের সুদ ছিল 300, এর ছিল 450, বর্ণের শব্দের ছিল 375 এবং বাক্যের ছিল 300 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই আমাদের শেষ হয়ে গেল আমাদের আমি এই লাভ ক্ষতি অংশীদারগণের মূলধন হিসাব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, সেটি হচ্ছে তাহলে এখানে নতুন যে বিষয়টি আজকে আমি শেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে একজনের বেতন আরেকজনের মূলধনে কিভাবে চার্জ করতে হয় বা একজনের বেতন আরেকজন কিভাবে বহন করে সেটি তোমরা দেখেছো। সেটি হচ্ছে যে পরিমাণ বেতন একজনের বেতন আরেকজন বহন করবে, যিনি বেতন পাবেন তার মূলধন হিসাবে ক্রেডিট দিকেই বসবে, আর যিনি বহন করবেন ঠিক সেই পরিমাণ টাকা তার মূলধনের ডেবিট দিকে বসবে। এটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছো। এটি একজনও বহন করতে পারে, উভয় দুইজন বা অবশিষ্ট অংশীদাররাও বহন করতে পারে। যিনি বহন করুক না কেন তার হিসেবে ডেবিট দিকে মূলধন হিসেবে ডেবিট দিকে বসবে। এটি অত্যন্ত সহজ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা প্রায় শেষ হয়ে গেছে আমাদের মূলধন হিসাব। এবার আমরা দুই দিকে সমাপনী দাগ টেনে ফেলবো। এবার আমরা জানি মূলধন হিসাবে ক্রেডিট দিকে সবসময় বড় হয়, তাহলে ক্রেডিট দিকে যদি যোগ করি শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যেটি হয় সেটি হচ্ছে 2,06,100, এদিকে যোগ করলে হবে 1,90,600 এবং বাক্যর মূলধন হিসাবে এদিকে যোগ ক্রেডিট দিকে যোগফল হয় 1,16,300। তো শিক্ষার্থী বন্ধুরা এই একই টাকা আমরা ডেবিট দিকেও লিখে ফেলবো 2,06,100 টাকা, এর হচ্ছে 1,90,600 টাকা, এর হচ্ছে 1,16,300 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেললাম প্রথমে। এবার আমরা জানি যে আমাদের উদ্বৃত্তকরণ করতে হয় বা সিডিবিডি বের করতে হয়। সেক্ষেত্রে আমরা জানি ক্রেডিট দিক থেকে যোগ করে ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের দফাগুলো বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করে শিক্ষার্থী বন্ধুরা বিয়োগফল হচ্ছে 1,75,650। বর্ণের উদ্বৃত্ত বের হয়েছে, মূলধনের উদ্বৃত্ত 1,75,650। এবার হচ্ছে আমরা যদি শব্দটা বের করি তাহলে দেখি 1,75,225। এবার বাক্যটা বের করলে শিক্ষার্থী বন্ধুরা দেখি 1,04,000। তাহলে এই ছিল হচ্ছে ব্যালেন্স সিডি, যেটাকে আমরা বলি এটা হচ্ছে এই বছরের শেষ তারিখ হয় ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। শিক্ষার্থী বন্ধুরা এই একই টাকা ক্রেডিট দিকে গিয়ে নিচে 2020 সালের জানুয়ারির 1 ব্যালেন্স বিডি হিসেবে আমরা লিখে থাকি শিক্ষার্থী বন্ধুরা 1,75,650 শিক্ষার্থী বন্ধুরা 1,75,225 এবং হচ্ছে 1,04,000। তাহলে এই আজকের অঙ্ক খুব সহজে শেষ হয়ে গেল। তাহলে আজকে তোমাদের আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছি। একটি হচ্ছে দ্বৈত মুনাফা বন্টনের দ্বৈত জের কিভাবে সমাধান করতে হয়, আরেকটি বিষয় হলো যে একজন অংশীদারের বেতন অন্য একজন অংশীদারের মূলধন হিসেবে কিভাবে সেটি চার্জ করতে হয় বা একজন অংশীদারের বেতন আর একজন অংশীদার কিভাবে বহন করে। শিক্ষার্থী বন্ধুরা আর একটু সময় তোমাদের কাছে আমি নেব, সেটি হচ্ছে আজকে আর একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব, এরপরে আজকে ক্লাস শেষ করব এবং আমি তোমাদের বলে রাখি আগামী দিনে আমি এই অধ্যায়টি ক্লাস শেষ করব বলে ভাবছি তোমাদের সাথে। তো শিক্ষার্থী বন্ধু আমি আর একটু সময় তোমাদের কাছে নেব, একটা টপিক আজকে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এই মূলধন হিসাব করার পরে এই মূলধন হিসাব থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি এমন, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মূলধন হিসাব থেকে আমরা যে তথ্যটি পাই সেটি হচ্ছে এমন, সেটি হচ্ছে এখানে প্রারম্ভিক মূলধন ছিল যার সাথে কিছু দফা যোগ হয়েছে কোন দফাগুলো, যে দফাগুলো অংশীদার প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়ে থাকেন। যেমন আমরা দেখলাম বেতন, মূলধনের সুদ, তারপরে অতিরিক্ত মূলধন, তারপরে লাভের অংশ, কমিশন, এই সকল দফা থাকলে যোগ হয়েছে। আবার কিছু দফা বিয়োগ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। সে কি দফা বিয়োগ হয়েছে সেটি হচ্ছে যে সকল বিষয় বা যে সকল
দফাগুলো প্রতিষ্ঠান অংশীদারের কাছ থেকে প্রাপ্ত হন বা পেয়ে থাকেন, যেমন হচ্ছে উত্তোলন, উত্তোলনের সুদ, এই বিষয়গুলো বিয়োগ হয় শিক্ষার্থী বন্ধুরা। এই তো আমরা দেখলাম কি তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে কিছু দফা যোগ হয়, কিছু দফা বিয়োগ হয়, বিয়োগ হওয়ার পরে যেটি বের হয় সেটি হচ্ছে সমাপনী মূলধন আমরা পেয়ে যাই শিক্ষার্থী বন্ধুরা। খেয়াল করো তোমরা একটু, সমাপনী মূলধন আমরা পেয়ে যাই। তো এখন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, এটা তোমাদের একটু মাথায় রাখো। সেটা প্রারম্ভিক মূলধনের সাথে কিছু দফা যোগ হয়, কিছু দফা বিয়োগ হয়, তারপর আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে সমাপনী মূলধন। এই জায়গায় আমি একটু পরে আসছি শিক্ষার্থী বন্ধুরা। আজকে একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে অল্প সময় আলোচনা করব, সেটি হচ্ছে সমন্বয় আমরা বলি, বা ইংলিশে আমরা যাকে বলি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট তো সমন্বয় কাকে বলে এমনটি এত ডিটেইলস আমি যাচ্ছি না, শুধু একটু বিষয় অল্প একটু আলোচনা করব। সেটি হচ্ছে অনেক সময় এই লাভ ক্ষতি আবন্টন হিসাব করলাম, এই মূলধন হিসাব করলাম, বা লাভ ক্ষতি হিসাব এর আগে যে প্রতিষ্ঠান করেছে, যেখান থেকে নেট লাভ পেয়েছেন বা বের হয়েছে, তো অনেক সময় লাভ ক্ষতি হিসাব করার সময় বা লাভ ক্ষতি আবন্টন হিসাব করার সময় বা অংশীদারদের মূলধন হিসাব করার সময়, এই সকল হিসাব করার সময়ই এমন হতে পারে কিছু কিছু দফা বাদ পড়ে যেতে পারে, মিসিং হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে। তো এই যে যদি ছুটে যায়, অনেক সময় মূলধনের সুদ হিসাবভুক্তকরণ বাদ পড়ে গেছে, উত্তোলনের সুদ হিসাবভুক্তকরণ বাদ পড়ে গেছে। তো যদি কখনো আমরা মনে রাখবো যে আমাদের ফলাফল নির্ণয়ে বা এই লাভ ক্ষতি আবন্টন হিসাব করার সময় বা মূলধন হিসাব করার সময় এমন হয় যদি যে কিছু দফা অন্তর্ভুক্তকরণ বাদ পড়ে গেছে বা ছুটে গেছে, তাহলে সেই সকল দফাগুলোকে আবার হিসাবভুক্তকরণের যে প্রক্রিয়া বা হিসাবভুক্তকরণকেই মূলত বলা হয় সমন্বয়। তাহলে আমরা সহজে বুঝতে পারছি সেটি হচ্ছে কি যে অঙ্কের সমাধান করার সময়, অঙ্কের সমাধান ঠিক না, হিসাব করার সময়, লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করার সময় বা অংশীদারগণের মূলধন হিসাব করার সময় হিসাবভুক্তকরণ বাদ পড়েছে এমন কিছু দফাকে আবার পুনরায় হিসাবভুক্তকরণ প্রক্রিয়াকে বলা হয় সমন্বয়। শিক্ষার্থী বন্ধুরা, এই সমন্বয়ের অঙ্ক আমি তোমাদের আগামী দিন করাবো ভাবছি। তাহলে সমন্বয়টা কি, তাহলে আমি আবার একটু বলি সমন্বয় কি। তোমরা অলরেডি বুঝতে পেরেছো সমন্বয় হচ্ছে কি, তাহলে যে হিসাবভুক্তকরণ বাদ পড়ে গেছে, হিসাবভুক্তকরণ ছুটে গেছে এমন কিছু দফাকে পুনরায় হিসাবভুক্তকরণ করা বা হিসাবভুক্তকরণ প্রক্রিয়াকেই আমরা বলছি সমন্বয়। তো শিক্ষার্থী বন্ধুরা, কি কি বাদ পড়ে যেতে পারে এই অংশীদারের ব্যবসায় হিসাবে আমরা মাঝে মাঝে অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কে দেখে থাকি, সেটি হচ্ছে মূলধনের সুদ বা ঋণের সুদ বা উত্তোলনের সুদ। এই সকল দফাগুলো হিসাবভুক্তকরণ বাদ পড়ে যেতে পারে বা ছুটে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় তোমাকে খুবই এখানে ক্লিয়ার থাকতে হবে বা স্বচ্ছ ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে ধরে নাও মূলধনের সুদ সমন্বয় বাদ পড়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, মূলধনের সুদ হিসাবভুক্তকরণটা বাদ পড়ে গেছে বা ছুটে গেছে বা মিসিং ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি মূলধনের সুদ ছাড়া, মূলধনের সুদ যেহেতু হিসাব শেষ হয়ে গেছে, করা কমপ্লিট হয়ে গেছে, তার মানে বিষয়টা এমনটি যে মূলধনের সুদ বাদেই অর্থাৎ মূলধনের সুদকে বাকি রেখেই কিন্তু একদম সমাপনী মূলধন নির্ণয় করা শেষ হয়েছে। অর্থাৎ মনে করো, কারণ আমরা দেখেছি কি যে এই অঙ্কের শেষ অংশ অর্থাৎ অংশীদারগণের মূলধন হিসাব, তো অংশীদারগণের মূলধন হিসাব হয়ে যাওয়া মানে কি আমরা সমাপনী মূলধন পেয়ে যাওয়া, অর্থাৎ আমরা সমাপনী মূলধন পেয়ে গিয়েছি। তার মানে আমরা একটা অঙ্ক দেখছি যেখানে সমাপনী মূলধন আমরা পেয়েছি অলরেডি, কিন্তু বলছে কি যে মূলধনের সুদ হিসাবভুক্তকরণ বাদ পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তো মূলধনের সুদ হিসাবভুক্তকরণ বাদ পড়েছে, অঙ্ক শেষ হয়েছে, মানে সমাপনী মূলধন বের হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে মনে রাখবো আমরা যদি এরকম অঙ্কের ক্ষেত্রে, এই সমন্বয়ের অঙ্কের ক্ষেত্রে যদি এরকম মূলধনের সুদ বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের পুনরায় মূলধনের সুদ সমন্বয় করার জন্য আমাদের প্রথম কাজই হবে কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তাহলে মূলধনের সুদ বাদ পড়ে গেছে, উত্তোলনের সুদ বাদ পড়ে গেছে, বেতন বাদ পড়ে গেছে, ঋণের সুদ বাদ পড়ে গেছে, এমনটি বাদ পড়ে গেছে বা ছুটে গেছে এমনটি হতে পারে, বা হিসাব বাদ পড়ে গেছে বলতে কি হিসাবভুক্তকরণ হয়নি, কোনো কারণে হয়নি, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কিন্তু শেষ হয়েছে, হিসাব কিন্তু শেষ হয়েছে। হিসাব শেষ হয়ে যাওয়া বলতে কি বুঝি আমরা,
সেটি হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাবে লাভ ক্ষতিও বের হয়েছে, সেটি অংশীদারদের মধ্যে বন্টন করে ভাগ হয়েছে এবং অংশীদারগণের মূলধন হিসাবও কিন্তু নির্ণয় করা শেষ হয়েছে। তো অংশীদারগণের মূলধন হিসাব শেষ হয়েছে, তার মানে কি সমাপনী মূলধনও আমরা পেয়েছি এবং অঙ্কে কিন্তু সমাপনী মূলধন দেয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা তখন কি করব আমরা, সেটি হচ্ছে আমরা মূলধনের সুদ যেহেতু আমাদের বের করতে হবে এবং আমরা জানি প্রারম্ভিক মূলধনের উপরে 1 বছরের সুদ এবং অতিরিক্ত মূলধনের উপর আনুপাতিক হারে সুদ ধার্য করতে হয়। এই কারণে যেটি আমাদের করতে হবে, তাহলে সমন্বয়ের অঙ্ক যখন থাকবে শিক্ষার্থী বন্ধুরা, আর মূলধনের সুদ যদি বাদ পড়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই প্রথমেই আমাদের কি করতে হবে, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকু আলোচনা আমি করবো, সেটি কিভাবে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি, যেখানে একটু আগে আমি ছিলাম একটু আগে, সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন থেকে আমরা আসলে কিভাবে সমাপনী মূলধন নির্ণয় করলাম শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এমনটি করলাম। দেখলাম কি এখানে যোগ হয়েছিল কিছু কিছু দফা, যেমন তার ভিতর ছিল অতিরিক্ত মূলধন। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা একটু গুরুত্বের সাথে দেখো। তার সাথে যোগ করেছিলাম আমরা বেতন, তার সাথে যোগ করেছিলাম কমিশন, তার সাথে যোগ করেছিলাম আমরা লাভের অংশ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই দফাগুলো যোগ করেছিলাম। এরপর আমরা কি করলাম দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আমরা বিয়োগ করলাম কি উত্তোলন। তারপর উত্তোলনের সুদ, তারপরে কি করলাম পণ্য উত্তোলন। এগুলো দফাগুলো আমরা বিয়োগ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করে আমরা যেটি পেলাম সেটার নাম কি হচ্ছিল, সেটার নাম ছিল সমাপনী মূলধন। আমরা মূলত মূলধন হিসাবে এই কাজটি করেছি শিক্ষার্থী বন্ধুরা। আমরা মূলত মূলধন হিসাবে যে কাজটি করেছি সেই কাজটি ছিল এটি, অর্থাৎ কি প্রারম্ভিক মূলধন ছিল ক্রেডিট দিকে, আর ক্রেডিট দিকে এই দফাগুলো ছিল এবং ডেবিট দিকে এই দফাগুলো ছিল শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে কি এগুলো ছিল ডেবিট দিকে, অর্থাৎ ক্রেডিট দিকে দফাগুলো যোগ করে প্রারম্ভিক মূলধন সহ ক্রেডিট দিকে দফাগুলো যোগ করে ডেবিট দিকের এই দফাগুলো বিয়োগ করে আমরা বের করেছিলাম সমাপনী মূলধন। এখন আমি বলছি কি যে মূলধনের সুদ বাদ পড়েছে, তাহলে আমাকে মূলধনের সুদ নির্ণয় করে সেটি আবার সমন্বয়করণ করতে হবে। তাহলে সেটি যদি সমন্বয় করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমেই যেটি করতে হবে সেটি আমাকে কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য সহজ একটি বিষয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কারণে এই জায়গায় এসেছি, খুবই তোমরা খেয়াল করো, সেটি উল্টো যদি আমরা কাজটা করি, অর্থাৎ এবার যদি আমরা নিচ থেকে উপর দিকে যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে, আমাদের অঙ্কে সমাপনী মূলধন দেয়া আছে, এই সকল তথ্য দেয়া আছে, শুধু আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। তাহলে কি করব শিক্ষার্থী বন্ধু, আমরা যদি বিপরীত দিকে যাই, তাহলে আমি উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টার অধ্যায় করার সময় আমি তোমাদের বলেছিলাম যে নিচ থেকে উপর দিকে যখন আমরা যাব শিক্ষার্থী বন্ধু, তখন উল্টো কাজটি করব, অর্থাৎ যে সকল দফা যোগ হয়েছিল সেই সকল দফা বিয়োগ করব, যে সকল দফা বিয়োগ হয়েছিল সেই সকল দফা যোগ করতে হবে। এটা তোমরা জানো শিক্ষার্থী বন্ধু, আমি জানি। তাহলে কি হবে, সমাপনী মূলধন থেকে এবার আমরা প্রারম্ভিক মূলধন বের করতে চাইলে করব কি, সমাপনী মূলধনের সাথে এই দফাগুলো আমরা করব কি যোগ, এবং যে সকল দফা যোগ হয়েছিল সেই সকল দফাগুলো আমরা বিয়োগ করব। তাহলে সহজে আমরা পেয়ে যাব কি প্রারম্ভিক মূলধন, এবং আমরা সহজে তখন মূলধনের উপরে প্রারম্ভিক মূলধনের উপরে সুদও বের করতে পারবো, অতিরিক্ত মূলধন থাকলে তার উপরে সুদ বের করতে পারবো, এবং সহজে এটি আমরা সমন্বয়করণ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা আজকে আর নয়, অনেক সময় তোমাদের নিয়ে ফেলেছি, আগামী দিন আমি সমন্বয়ের অঙ্ক একটি করাবো। সমন্বয়ের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা সেটা হচ্ছে যে এমনটি প্রায় 40% বোর্ডেই এই সমন্বয়ের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। এটি গুরুত্বপূর্ণ দুইটি কারণ, একটি হচ্ছে বোর্ডের পরীক্ষার কারণে, আরো একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটি অ্যাডমিশনের জন্য সমন্বয়ের অঙ্ক গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আগামী দিন তোমাদের সাথে এই সমন্বয় বা সমন্বয়করণ প্রক্রিয়া বা সমন্বয়ের জন্য কি কি হিসাব প্রস্তুত করতে হবে এই বিষয় নিয়ে তোমাদের সাথে থাকবো, এবং আগামী দিনে অধ্যায়টি শেষ করব। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাসগুলো ফলো করো বা দেখো, তাহলে এই অধ্যায়ে কোনো অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে না। তোমরা কেউ গত কয়েকদিনে আমাকে কিছু প্রশ্ন তোমরা ইনবক্সে করেছিলে, আমি সেগুলোর সমাধানও তোমাদের ইনবক্সে দিয়েছিলাম। কেউ ফোনেও 2-1 প্রশ্ন করেছেন, আমি তাদের প্রশ্নেরও উত্তর দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের উপরেও যদি তোমাদের এমন কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইনবক্সে জানাবা বা কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে সরাসরি ফোন করলেও আমি তার উত্তর দেব।
তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ।